প্রতীক স্টেশনে পৌঁছে যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো তখন ঘড়িতে রাত 10টা বাজে। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে প্রতীক জিজ্ঞাসা করল, আচ্ছা, দিল্লি যাবার ট্রেনটা কি চলে গেছে? লোকটা বলল, হ্যাঁ, এই মিনিট 10 আগে গেছে। প্রতীক একটু নিচু স্বরে জবাব দিল, চলে গেছে? তা দিল্লি যাবার আর অন্য কোনো ট্রেন নেই? লোকটা একটু চুপ করে থেকে জবাব দিল, হ্যাঁ, একটা লাস্ট ট্রেন আছে রাত 11টা নাগাদ। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন। তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। প্রতীক বলল, না, আমার কোন অসুবিধা নেই, আমি লাস্ট ট্রেনেই যাব। তাছাড়া আমার লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা আছে, আমি অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছি। লোকটা বলল, তাহলে ভালো। বেস্ট অফ লাক, আপনার যাত্রা শুভ হোক। প্রতীক বলল, ধন্যবাদ। লোকটা বলল, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন এলে আপনাকে জানানো হবে। প্রতীক বলল, ঠিক আছে। টিকিট কাউন্টারের লাগোয়া ওয়েটিং রুম। প্রতীক বাইরে থেকে দেখল ওয়েটিং রুমটা পুরো ফাঁকা। প্রতীক ওয়েটিং রুমের বড় কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকল। ওয়েটিং রুমে বসার জন্য 7-8টা সোফা রাখা ছিল। তার মধ্যে থেকে একটা সোফা নির্বাচন করে প্রতীক তাতে বসল এবং কাঁধ থেকে ব্যাগটা খুলে সোফার উপর রাখল। তারপর একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বার করে প্রতীক পড়তে লাগল। কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না। প্রতীকের কাছে প্রতিটা সেকেন্ড যেন 1 ঘন্টা বলে মনে হতে লাগল। প্রতীকের একটা সময় পর একঘেয়েমি লাগতে শুরু করল। ম্যাগাজিনটাকে সোফার উপরে রেখে প্রতীক ওয়েটিং রুমের ভিতরে পায়চারি করতে লাগল। এমন সময় ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে জামা প্যান্ট পরা একজন বছর 50-এর ভদ্রলোক ওয়েটিং রুমের ভিতরে প্রবেশ করল। লোকটার হাতে একটা কালো রঙের ব্যাগ ছিল। লোকটা ঠিক প্রতীকের সামনে রাখা সোফাতে বসল এবং পকেটে রাখা সিগারেটের বক্স থেকে একটা সিগারেট বার করে ধরালো। প্রতীক আগের মতন আবার সোফাতে গিয়ে বসল এবং চোখের সামনে আবার ম্যাগাজিনটাকে মেলে দিল। ম্যাগাজিনটা পড়তে পড়তে প্রতীক লোকটার দিকে একবার তাকালো। প্রতীক দেখল লোকটা ওর দিকে তাকিয়ে রয়েছে। প্রতীকের মনে হলো হয়তো লোকটা ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ওকে চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভিতর বেশ কয়েক মিনিট নিস্তব্ধতা বিরাজ করল। তারপর ওয়েটিং রুমে নিস্তব্ধতা ভঙ্গ করে প্রতীক লোকটাকে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাবেন? লোকটা শটান জবাব দিল, দিল্লি। ওখানে আমার ছেলে থাকে। এখানে আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতাম। সবে মাত্র 7 দিন হলো রিটায়ার হয়েছি, তাই আর এখানে থাকব না, ছেলের কাছে চলে যাচ্ছি। আর আপনি? প্রতীক উত্তর দিল, আমিও আপনারই মতন দিল্লি যাব। লোকটা একটু মুচকি হেসে বলল, তাহলে আপনার আর আমার গন্তব্যস্থল একই। প্রতীক বলল, হুম। তারপর প্রতীক লোকটাকে জিজ্ঞাসা করল, আপনার বাড়িতে কে কে আছে? লোকটা বলল, বাড়িতে ছেলে, বৌমা, একটা নাতি। প্রতীক বলল, আর আপনার স্ত্রী? লোকটা কয়েক সেকেন্ডও চুপ করে থেকে বলল, আমার স্ত্রী বছর 7 হলো ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। প্রতীক বলল, ওহ, আই অ্যাম সরি। প্লিজ কিছু মনে করবেন না। লোকটা বলল, না না, ঠিক আছে। আপনি জানতেন না তাই জিজ্ঞাসা করেছেন। তা যাক গে, আপনি বলুন আপনার বাড়িতে কে কে আছে? প্রতীক বলল, আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার 6 বছরের একটা ছেলে আর 4 বছরের একটা মেয়ে আছে। লোকটা বলল, খুব ভালো। প্রতীক লোকটাকে জিজ্ঞাসা করল, আপনার নামটা কি আমি জানতে পারি? লোকটা একটু মুচকি হেসে বলল, নিশ্চয়ই। আমার নাম অমরেশ চৌধুরী। আর আপনার? প্রতীক বলল, আমার নাম প্রতীক রায়। এইভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনকার বেশ জানাশোনা হয়ে গেল। কথা বলতে বলতে কখন সময় কেটে গিয়েছে প্রতীক বুঝতে পারেনি। ঠিক 10টা 50 নাগাদ টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকে ওদের দুজনকার উদ্দেশ্যে বলল, ট্রেন এসে গেছে, চলে আসুন। প্রতীক লোকটাকে বলল, চলুন তাহলে, বাকি কথা না হয় ট্রেনে যেতে যেতে বলা যাবে। প্রতীক ওর ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে বাইরে বেরোল। প্রতীকের পিছন পিছন সেই লোকটা ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে বাইরে বেরোল। টিকিট কাউন্টারের লোকটা বলল, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। প্রতীক একটুও দেরি না করে ট্রেনে উঠে পড়ল।
প্রতীকের সঙ্গে সেই লোকটাও ট্রেনে উঠল। প্রতীক দেখল ট্রেনটা পুরো ফাঁকা। ট্রেনের ভিতরে কেবলমাত্র ওরা দুজন। প্রতীক জানলার কাছের সিটে গিয়ে বসল। লোকটাও ঠিক প্রতীকের সামনের সিটে গিয়ে বসল। প্রতীকের বেশ খিদে পাচ্ছিল। প্রতীক ব্যাগ থেকে বিস্কুটের একটা প্যাকেট বার করে প্যাকেটটা ছিঁড়ে তার থেকে বিস্কুট বার করে খেতে লাগল। প্রতীক বিস্কুটের প্যাকেটটার দিকে ইশারা করে লোকটাকে জিজ্ঞাসা করল, আপনি বিস্কুট খাবেন? লোকটা বলল, না। প্রতীক বলল, ঠিক আছে, তাহলে আমি একাই খাই। ঠিক এই সময় প্রতীকের ফোনটা বেজে উঠল। ফোনটা বার করে দেখল ওর ছোটবেলাকার বন্ধু তুহিন ফোন করেছে। প্রতীক কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে তুহিন জিজ্ঞাসা করল, তুই এখন কোথায় আছিস? বাড়িতে তোর জন্য সবাই অপেক্ষা করছে। প্রতীক বলল, আমি এই সবে ট্রেনে উঠলাম। তুহিন জিজ্ঞাসা করল, কেন? তোর তো রাত 10:15 নাগাদ ট্রেন ছিল। তা তুই এখন ট্রেনে উঠলি কেন? প্রতীক বলল, রাস্তায় ট্রাফিকের জন্য স্টেশনে আসতে দেরি হয়ে যায়, যার জন্য রাত 10:15টার ট্রেনটা আমার মিস হয়ে গেছে, তাই অগত্যা 10:50-এর এই লাস্ট ট্রেনটা আমাকে ধরতে হলো। তুই চিন্তা করিস না, কাল ঠিক সময় আমি পৌঁছে যাব। তুহিন বলল, ঠিক আছে, সাবধানে আয়। চল, ঠিক আছে, রাখছি। প্রতীক বলল, ঠিক আছে, রাখো। এই বলে তুহিন ফোনটা কেটে দিল। প্রতীক দেখল লোকটা এখন একটা গল্পের বই পড়ছে। বইটার সামনের প্রচ্ছদ দেখে প্রতীক বুঝতে পারল বইটা ভূতের গল্পের। লোকটাকে মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে দেখে প্রতীক কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞাসা করল, আচ্ছা অমরেশ বাবু, আপনি ভূত বিশ্বাস করেন? লোকটা নিজের মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে নিয়ে প্রতীকের দিকে একবার গুণবনে দৃষ্টিতে তাকালো এবং তারপর বলল, হ্যাঁ, বিশ্বাস করি। প্রতীক একটু হেয়ালি করেই লোকটাকে জিজ্ঞাসা করল, আপনি কখনো ভূত দেখেছেন? লোকটা বলল, না, দেখিনি। কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই এটা কখনোই বলা যায় না। এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে ঠিক তেমনি ভূতেরও অস্তিত্ব আছে। এক কথায় মানুষ থাকলে ভূতও থাকবে। লোকটা উল্টে প্রতীককে জিজ্ঞাসা করল, কেন আপনি ভূত বিশ্বাস করেন না? প্রতীক বলল, না, আমি ওই সব ভূত ফুতে বিশ্বাস করি না। ভূত বলে কিছু নেই। লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, আর ভূত যদি আপনার সঙ্গেই থাকে তাহলে তো আপনি বিশ্বাস করবেন? প্রতীক অবাক হয়ে বলল, মানে কি বলছেন? এই বলে লোকটা নিজের মুখের উপর থেকে বইটা সরিয়ে নিল। লোকটার মুখটা দেখে প্রতীকের চোখ দুটো বিস্তারিত হয়ে গেল। লোকটার সারা মুখে রক্ত লেগে রয়েছে। থুতনির এক দিকটা কোনো ভারী জিনিসে আঘাত লাগার ফলে থেতলে গেছে। লোকটার সমস্ত কাপড় জামাতে রক্ত লেগে রয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর প্রতীকের গলা যেন শুকিয়ে গিয়েছে। প্রতীক অনেক চেষ্টা করার পর ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। প্রতীক একটুও দেরি না করে ওর সিট থেকে উঠে সামনের অন্ধকার কামরার দিকে ছুটতে লাগল। ছুটতে ছুটতে প্রতীক একটা ভারী জিনিসের সঙ্গে হোঁচট খেয়ে ট্রেনের কামরার অ্যালুমিনিয়ামের মেঝের উপর সজোরে মুখ থুবড়ে পড়ল। প্রতীকের থুতনি ফেটে রক্ত বেরোতে লাগল। প্রতীক পকেট থেকে রুমালটা বার করে থুতনির উপর চেপে ধরল। পকেট থেকে ফোনটা বার করে ফোনের টর্চটা অন করে পায়ের কাছে মারতে প্রতীক গা শিউরে উঠল। ওর পায়ের কাছে পড়ে আছে একটা পচা গলা আধ খাওয়া লাশ। প্রতীক সঙ্গে সঙ্গে 2-3 পা পিছিয়ে গেল। লাশটার মুখের উপর টর্চের আলোটা পড়তে প্রতীক আঁতকে উঠল। লাশটা প্রতীকের খুবই চেনা। প্রতীক ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এ তো সেই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা। তার মানে? প্রতীক লাশটার মুখের দিকে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর কোনোরকমে নিজেকে সামলে নিয়ে যখন প্রতীক সামনের দিকে তাকালো, প্রতীক সামনে যা দেখল তাতে ওর হুঁশ উড়ে গেল। এতক্ষণ ট্রেনের যেই কামরাগুলো প্রতীক খালি দেখেছিল এখন সেই কামরাগুলোতেই অনেকটা কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র যন্ত্র রয়েছে। তারা প্রত্যেকেই প্রতীকের দিকে একটা হিংস্র চাউনিতে তাকিয়ে রয়েছে এবং থেকে থেকে প্রতীকের উদ্দেশ্যে গর্জে উঠছে। প্রতীক দেখল ওর থেকে কিছুটা দূরে সেই লোকটা দাঁড়িয়ে আছে। প্রতীক হাত জোর করে লোকটাকে বলল, প্লিজ, আমায় ছেড়ে দিন। আমাকে মারবেন না। দাড়ি। লোকটা একটু হেয়ালি করে জবাব দিল, অনেকদিন পর একটা শিকার ধরেছি। এত সহজে কি করে ছেড়ে দিই বলুন? প্রতীক আবার আগের মতো হাত জোর করে লোকটাকে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমাকে মারবেন না।
লোকটার মুখে এবার একটা পৈশাচিক হাসি ফুটে উঠল আর ঠিক তখনই সেই কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তুগুলো প্রতীকের দিকে ছুটে আসতে লাগল। প্রতীক কি করবে ভেবে পাচ্ছিল না। ভয়েতে প্রতীকের হাত পা থর থর করে কাঁপতে লাগল। দেখতে দেখতে কুকুরের মতো দেখতে সেই দানবাকার হিংস্র জন্তুগুলো প্রতীকের উপর ঝাঁপিয়ে পড়ল। জন্তুগুলো তাদের ধারালো দাঁত দিয়ে প্রতীকের শরীরে কামড় বসাতে লাগল এবং প্রতীকের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল। প্রতীক নিজেকে ওই হিংস্র জন্তুগুলোর আক্রোশ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করল, কিন্তু প্রতীকের সকল চেষ্টা ব্যর্থ হল। এতগুলো হিংস্র জন্তুর কাছে প্রতীক নিজেকে অসহায় বলে মনে করতে লাগল। প্রতীক যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু এখানে প্রতীকের চিৎকার শোনার কেউ নেই, পারল না নিজেকে শেষ অবধি রক্ষা করতে। ট্রেনের হুইসেলের শব্দে প্রতীকের চিৎকার যেন মিলিয়ে গেল। সমাপ্ত।